আজকের গল্প আশ্রিতা। দিদি, তুই আমায় না বলেই ফ্রিজ থেকে লিচু বের করে তোর মেয়েকে দিয়েছিস? হ্যাঁ রে তোরা, তোর ভাগ্নি কখন থেকে লিচু খেতে যাচ্ছে, আবার তুই স্নান করতে গিয়েছিস, সেজন্য আমি ফ্রিজ থেকে দুটো লিচু বের করে তনিমার হাতে দিয়েছি। দিদি, তুই কি জানিস তনিমা যে লিচু খাচ্ছে তার একটা লিচুর দাম কত? তোর বোন জামাই কত শখ করে আমাদের দুজনের খাওয়ার জন্য 15 টাকা পিস করে শহরের বড় দোকান থেকে টাটকা লিচু কিনে এনেছিল, আর তুই তনিমাকে দিয়ে লিচুগুলো খাওয়াচ্ছিস। কিচেনে আমি কতগুলো লিচু তনিমার খাওয়ার জন্য রেখে দিয়েছি। তোরা ওই লিচুগুলোর ভেতর পোকা ছিল। পোকা ছিল তাতে কি হয়েছে? লিচুর যে সাইডে পোকা ছিল সেই সাইড ফেলে দিলেই হতো। পোকা থাকা লিচুই মানুষ খেতে পারে না, আর তোরা যে পোকা সহ লিচু খাওয়ার জন্য পাচ্ছিস সেটাই অনেক। শোন দিদি, তুই ভুলে যাস নে, তোরা এই বাড়ির আশ্রিতা। আমার জন্য তোরা এই বাড়িতে থাকতে পারছিস, সো আমায় কিছু জিজ্ঞেস না করে আমার সংসারের কোনো কিছুই ধরবি না। আর তনিমা, তোমায় আর লিচু খেতে হবে না, একটা খেয়েছো তাই অনেক। তোমার হাতেরটা আমায় দিয়ে দাও। মাসিমণি, লিচুগুলো খেতে অনেক মিষ্টি, আমি অন্তত এই দুটো লিচু খাই, আর ফ্রিজ থেকে লিচু বের করে আমি খাবো না। তোমায় আমি আমার হাতে লিচু দিতে বলেছি, দাও আমার হাতে। এই নাও মাসিমণি তোমার লিচু। তবুও মাকে তুমি বকু দিও না, 5 বছরের মেয়ে আবার বকাঝকাও বোঝে। তোমার মাকে আমি কি এমন বলেছি যা বকার মধ্যে পড়েছে? যেমন মা তার তেমন পাকনা মেয়ে। মা, তুমি মাসিমণির কথায় কেঁদো না, আমি আর কখনো তোমার কাছে এক্সট্রা কোনো কিছু খেতে চাইব না। দিদি, রাতের রান্নাটা কখন করবি? সারাদিন রাত মেয়েকে পড়ানো, সেলাইয়ের কাজ করা ছাড়াও সংসারে আরও কাজ থাকে, সেগুলোর দিকে তোর নজর দিতে হবে। সব কিছুই কি আর ফ্রিতে দেওয়া যাবে? তবে তোদের জন্য রাতের খাবার রান্না করতে হবে না। দুপুরের কিছু ভাত তরকারি বেশি হয়েছে, আমি ওগুলো ফ্রিজে উঠিয়ে রেখেছি। যখন তোরা খাবি ফ্রিজ থেকে খাবারগুলো নামিয়ে গরম করে নিস, তাই হবে। তোরা, আমার খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু সেই দুপুরের খাবার তনিমা খাবে? ও ছোট মানুষ, ওর যদি পেট ব্যথা করে। না মা, তুমি যা খাবে আমিও সেই খাবারই খাবো। মা মেয়ের কত রং ঢঙের কথা আসে। দিন যত যাচ্ছে তোরাকে দেখে আমি ততই অবাক হচ্ছি। আমার অতি আদরের ছোট বোনটা আমায় কত ছোট করে কথা বলে, আমাদের কতই না অবহেলা করে। অবশ্য আগেও এই দিদিবিনে কিছু বুঝতো না। বাবা মারা যাওয়ার পর আমি বাবার ভিটেমাটি বিক্রি করে তোরার বিয়েটা ধুমধাম করে দেই। তোরার বিয়ের পর মাকে কিছুদিন আমার শ্বশুর বাড়িতেই রেখেছিলাম, কিন্তু হঠাৎ করেই মা মারা গেল। তবে আপন হিসাবে ছোট বোন ছিল এই বলে নিজেকে সান্ত্বনা দিতাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমার মেয়ে তনিমার বয়স যখন 5 বছর, তখন আমার হাজব্যান্ড ব্রেন স্ট্রোক করে মারা যায়। হাজব্যান্ড মারা যাওয়ার পর শ্বশুরবাড়ির কেউ আমাদের ও বাড়িতে সহ্য করতে পারতো না। অনেক কষ্টে মেয়েকে নিয়ে আমি ও বাড়িতে 6 মাস ছিলাম। পরে ওরাই আমায় ও বাড়ি থেকে বের করে দেয়। ছোট মেয়েটাকে নিয়ে আমার আর যাওয়ার কোনো জায়গা ছিল না, কারণ আমার যে শেষ আশ্রয় ছিল বাবার ভিটে বাড়ি, সেটাও আমি বিক্রি করে দিয়েছিলাম ছোট বোনের বিয়ের জন্য। এমনকি বাড়ি বিক্রি করে আমার ভাগের টাকাও আমি নিজের জন্য খরচ করিনি। মা আমায় বারবার বলেছিল আমার ভাগের টাকা আমার কাছে রেখে দিতে, কিন্তু আমি ছোট বোনের সুখ কিনেছিলাম সেই টাকা দিয়ে। নিরাপদ আশ্রয়ের জন্য যখন আমি কোনো কুলকিনারা পাচ্ছিলাম না, তখন আমি ছোট বোনের বাড়িতে উঠি। প্রথম কিছুদিন বোন জামাই আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছিল, কিন্তু তোরাকে যখন বললাম আমরা তোদের সাথেই থাকতে চাই, প্রতি মাসে আমি সেলাইয়ের কাজ করে যা টাকা পাবো সেটা তোর হাতেই দেব, শুধু আমাদের একটা থাকার নিরাপদ আশ্রয় দে। তোরা তখন হাসি মুখে ঠিকই বলেছিল, এটা তো তোদেরও বাড়ি, ছোট বোনের বাড়ি কখনো পরের বাড়ি হয়? সেদিন তোরা আমায় মুখের সামনে ওদের সাথে থাকতে না করেনি ঠিকই, কিন্তু ওই দিনের পর থেকে তোরার আচার আচরণ সব চেঞ্জ হয়ে যায়। সংসারের কোনো কাজই তোরা করতো না, কথায় কথায় রাগ দেখাতো, আবার ছোট করে অনেক কথাও আমাদের শুনিয়ে দিত। আর বোন জামাই প্রয়োজন ছাড়া আমাদের সাথে কোনো কথা বলতো না, কারণ তখন থেকে আমরা ওদের বাড়ির আশ্রিতা।
তবে যেদিন আমি আমার মেয়েটাকে বাড়ির পাশের এক স্কুলে ভর্তি করিয়ে দিলাম, তখন থেকেই পাড়ার প্রতিবেশীদের মুখে মুখে কথা উঠে গেল, তোরা কেমন মেয়ে বাবা, নিজের বড় বোনকে বাড়িতে এনে রেখেছে, বোনটাও ইয়াং, আবার তোরা জামাইও ইয়াং, পারলে আবার বড় বোনের সাথে তোরার জামাই কিছু করে না বসে। এমনকি তোরার শ্বশুরবাড়ির লোকেরাও তোরার হাজব্যান্ডকে কল দিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দিতে বলছিল। শেষে তোরাই আমায় মুখ ফুটে বলল, দিদি তুই আর এই বাড়ির আশ্রিতা হয়ে থাকতে পারবি না, দাদাবাবু না হয় মারা গিয়েছে, সেজন্য তোর সংসার করা হলো না, কিন্তু আমার হাজব্যান্ড বেঁচে থাকতেও যদি ওর সাথে তোর জন্য আমি সংসার করতে না পারি, তাহলে লোকে কি বলবে তুই বল। এলাকার মানুষ তোর এই বাড়িতে থাকার কথা শুনে ছি ছি করছে। আমার শ্বশুরবাড়ির লোকেরাও চাচ্ছে না তুই আমাদের সাথে থাক, তার থেকে ভালো হয় তুই অন্য কোথাও চলে যা, আমি তোকে কিছু টাকা দেই, সাথে তুই তো ইনকাম করিসই। এই কথাগুলো বলে তোরা ওর রুমে চলে গেল। তবুও আমি লোকের কথা, তোরার কথা গায়ে না লাগিয়ে ওদের সাথেই থাকতে চেয়েছিলাম, কারণ ছোট বোন, বোন জামাই ছাড়া আমার আর আপন কে আছে। কিন্তু রাতে যখন জল খেতে যাই, তখন শুনি তোরা ওর হাজব্যান্ডের সাথে আমাকে চোর বানানোর প্ল্যান করছিল। যদি আমি এত কিছুর পরও ওদের বাড়ি থেকে যেতে না চাই, তাই শেষ রক্ষা আমার আর হলো না, তোরাদের বাড়ি থেকে আমাকে চলেই আসতে হলো। মেয়েটাকে নিয়ে ওদের থেকে অনেক দূরে চলে গেলাম। আজ নিজেকে আমি অনেক গুছিয়ে নিয়েছি, সমাজের একজন প্রতিষ্ঠিত নারী আমি, মেয়েকেও আমি নিজ পায়ে দাঁড় করেছি। এখন আমার প্রতিষ্ঠানে অনেক মানুষ আশ্রিতা হয়ে বেঁচে আছে। শহরের কয়েকটা লোকেশনে আমার বড় বড় কয়েকটা টেইলার্স আছে, মেয়েও ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করছে। হঠাৎ একদিন আমার টেইলার্সের সামনে মানুষের ভিড় পড়ে গেল। ভিড় ঠেলে আমি সামনে যেতেই দেখি একটা মেয়ে সেন্সলেস হয়ে রাস্তায় পড়ে আছে। আমি তাড়াতাড়ি করে মেয়েটাকে ক্লিনিকে নিয়ে গেলাম। ডাক্তার মেয়েটা চেক আপ করে বলল, না খেয়ে থাকার কারণে মেয়েটা সেন্স হারিয়ে ফেলেছে, চিন্তার কিছু নেই, ঠিকমতো খাওয়া দাওয়া করলেই মেয়েটার শরীরে দুর্বলতা কেটে যাবে। আধ ঘন্টা পরেই মেয়েটার সেন্স ফিরে আসলো। সেন্স আসার পরেই মেয়েটা ওর ফোন দিয়ে ওর মাকে কল দিয়ে ক্লিনিকে আসতে বলল। তবে মেয়েটার মা আর কেউ ছিল না, আমার ছোট বোন তোরা ছিল। তবে প্রথমে আমি তোরাকে দেখে চিনতে পারিনি। তোরা যখন আমায় দিদি বলে জড়িয়ে ধরলো, তখনই আমি তোরাকে চিনেছি। কী রে বোন, তোরা এখানে কবে আসলি? এই মেয়ে তাহলে আমার ভাগ্নি? হ্যাঁ রে দিদি, এই মেয়েই তোর ভাগ্নি, কিন্তু তোর চেহারার একই হাল করে রেখেছিস। আর টুনির কোথায়? দিদি, তোর বোন জামাই মারা যাওয়া 10 বছর হয়ে গিয়েছে। এসব কি বলছিস? টুনিরের কিছু কি হয়েছিল? না রে দিদি, হঠাৎ করেই টুনির ঘুমের মধ্যে স্ট্রোক করে, আইসিইউতে 15 দিন ছিল, তারপরেও ও মারা যায়। তা এখন তোরা কোথায় আছিস? এখন আমরা বেইলি রোডের এক বাসায় আশ্রিতা হিসেবে আছি। ওই বাড়ির মেয়েকে আমি পড়ানো সহ ওই সংসার সব কাজ আমিই করি, সেজন্য ওনারা আমায় থাকা খাওয়া ফ্রি করে দিয়েছে, আর মাসে কিছু টাকা দেয়, যা দিয়েই তোর ভাগ্নির পড়াশোনার খরচ চালাই। টুনির মারা যাওয়ার পর শ্বশুর আমায় এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেয়। তখন তানহা অনেক ছোট, ছোট বাচ্চা নিয়ে আমি কোথায় যাব ভাবতে গিয়ে রাস্তার এক পাশে সেন্স হারিয়ে পড়ে যাই। আর আমরা বর্তমানে যে বাড়িতে আশ্রিতা হিসেবে আছি, তারাই আমায় রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে ওনাদের বাড়িতে জায়গা দেয়। তোকে আমি আশ্রিতা বলেছিলাম দিদি, আজ সেই আমি অন্যের বাড়ির আশ্রিতা। এত কিছু হয়ে গিয়েছে, আমি কিছুই জানি না। বর্দি থাকতে তোর কোনো বাসায় আশ্রিতা হিসেবে থাকতে হবে না, আজ থেকে তোরা আমার বাড়িতেই থাকবি। না দিদি, সেটা হয় না, আমি কোন মুখে তোর বাড়িতে যাব? আমি তোর সাথে ভাগ্নির সাথে যা করেছি এর কোনো মাপ নেই। তোর ভাগ্নি তোকে দেখলে আরো খুশি হবে। এখনো তনিমা লিচু মুখে দিয়েই তোর কথা বলে আর হাসে। তবে আপনজনেরা কেউ পাশে না থাকলে অর্থ করে দিয়ে কিছুই হয় না। তবে তনিমা এখন ওর মাসিমণিকে খুবই ভালোবাসে, আর তনিমা ওর মাসিমণিকে বলে, তবুও তো শেষে অন্তত তোমার মতো একটা মাসিমণিকে পেলাম।
তনিমা আর তানহা এখন বিবাহিত। ওরা এখন সুখে সংসার করছে। আর টেইলার্সগুলোর দায়িত্ব আমি ওদের দুই বোনের হাতেই দিয়েছি। তোরা এখনো মাঝে মাঝে আমায় জড়িয়ে ধরে কাঁদে, পুরনো দিনের কথা মনে করে। তবে আমি আগের সব কথা, স্মৃতি মন থেকে মুছে ফেলেছি। এখন আমরা দুই বোনই দুই বোনের সঙ্গী। তবুও তো শেষে এসে আমাদের দুই বোনেরই এক ঠিকানা হয়েছে। আশ্রিতা কথাটা আমাদের পিছু ছেড়েছে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।